বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পরিসংখ্যানের বিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ দেওয়া হলো। তাহলে এটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে তুমি লিখতে পারো ৫১ থেকে ৬০ পর্যন্ত আছে ১৩টি গণসংখ্যা। এরপরে তুমি এখানে লেখো যে ৬১ থেকে ৭০ এখানে আছে ২২টি গণসংখ্যা। ৭১ থেকে ৮০ এখানে তোমার আছে ৫টি। ৮১ থেকে ৯০ দেখো, এখানে তোমার গণসংখ্যা হলো ৪টি। ৯১ থেকে ১০০ এখানে তোমার গণসংখ্যা হচ্ছে ২টি। এই হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। এতে সৃজনশীল প্রশ্ন দেখো, প্রশ্ন ক যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয় করো। ৩ নম্বরে হচ্ছে গণসংখ্যা নিবেশন বহুভুজ। দেখো, সারণী থেকে ৩ হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী থেকে বহুভুজ আঁকো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো যে আমি উত্তরে যাই। এখানে তোমরা একটা খেয়াল করো, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস দেওয়া। দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এর গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীভিত্তিক গণসংখ্যা এটি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ২ নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণী থেকে বহুভুজ আঁকো এবং এর বর্ণনা দিতে হবে। যাক, এখন উত্তর দেখো, ক নম্বরের উত্তর হচ্ছে যে এখানে সবচেয়ে প্রদত্ত সারণীতে প্রদত্ত সারণী থেকে পাই প্রচুরক শ্রেণী হলো
সারণী থেকে পাই এখানে প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান যেমন হলো এখানে 61 যোগ হলো 70/2। দেখো এখানে প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। দেখো 61 থেকে 70, অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান 61 যোগ 70/2। কারণ হচ্ছে যে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই 61 থেকে 70। কাজেই প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো যে 61 থেকে 70 আমরা এই শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করি। এখানে 61 হলো তোমার নিম্ন সীমা আর হলো 70 হলো ঊর্ধ্ব সীমা। তাহলে যোগ করো 1 7 6 13। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে বাই 2 131। 131 কে যদি আমরা ভাগ দেই তাহলে হয় 120 65.5। এখানে 65.5 পেলাম। এই ছিল আজকের এই প্রচুরক শ্রেণীর মধ্যমান 65.5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটির সমাধানে। তোমরা এখানে দেখো যে 2 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে আমরা লিখতে পারি যে সারণী প্রস্তুত করি গণসংখ্যা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। আমরা তাহলে এটি এবার মুছে নেই। দেখো এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে এখানে তোমাকে লিখতে হবে যে সারণী তোমাকে লিখতে হবে। সারণী তোমার মুখস্থ থাকে যে ঘ নম্বরের প্রশ্নটা হলো এরকম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখানে হলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী হচ্ছে 1 নম্বরে দেখো শ্রেণী ব্যক্তি, 2 শ্রেণী ব্যক্তি মধ্যমান, তারপরে দেখো শ্রেণী ব্যক্তি মধ্যমান, এরপরে হচ্ছে গণসংখ্যা, এরপরে হলো তোমার ধাপ বিচ্যুতি, শ্রেণীবৃত্তি মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। দেখো ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি গুণ গণ
সংখ্যা এফআই ইউআই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। শ্রেণী ব্যক্তি, তাহলে আমরা এবার তোমার শ্রেণী ব্যক্তিটুকু লিখে ফেলি। দেখো যে এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 31 থেকে 40, 41 থেকে তোমার 50, এখন 50 থেকে হচ্ছে তোমার এই 60, 61 থেকে 70, 71 থেকে 80, থেকে 81 থেকে 90, 81, 100। এখন দেখো এখানে তুমি মধ্যমান দেখো 70, তাহলে হচ্ছে 70 অর্ধেক 35.5, 45.5, 55.5। এরপরে দেখো 65.5, 55, 75.5, 85.5, এরপরে দেখো 95.5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন গণসংখ্যাগুলো যদি আমি এখন দেখো গণসংখ্যা এখানে আছে 6, 8, 13, 22, তারপরে আছে তোমার 5, দেখো 4, 2। এখানে আমরা গণসংখ্যাগুলো লিখে নিলাম। তারপরে দেখো যে এখানে সারণী প্রস্তুত করে নাও। এইখানে দেখো যে দাব বিচ্যুতি সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 22, 61 থেকে 70 এর ভিতরে আছে। তাহলে আমরা এখানে এই রাশিটির মান যদি 0 ধরি তাহলে -1, -2, -3, উপরে নিচে +1, +2, প্লাস দেওয়া লাগে না, 3 আমরা নিতে পারি। এরপরে দেখো এখানে যে
এখানে তুমি এখন দেখো তাপবিচ্যুতি ও গণসংখ্যা, তার মানে এফআই ইউআই এর গুণফল। তাহলে তুমি কি করবে, এখানে দেখো এখানে তাপবিচ্যুতি হচ্ছে 3 আর গণসংখ্যা হচ্ছে তোমার 6, তাই দুটো গুণ করলে 3 6 মাইনাস 18 তুমি লিখতে পারো। মাইনাস 18 আর 16 মাইনাস 8 গুণে 16 মাইনাস হচ্ছে তোমার 13 আর 22 কে 0 দ্বারা গুণ করলে 0, 5 কে 5, 4 দ্বিগুণে 8, 3 দুগুণে হচ্ছে তোমার 6। এখন তুমি দেখো যে আমি কিন্তু এখানে তাপবিচ্যুতি এবং গণসংখ্যা গুণ করে ফেলেছি। আর এখানে হলো তোমার এ আনুমানিক গড়, এই জায়গাটা আছে সেটা হচ্ছে তোমার এ আনুমানিক গড়। আর সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে এফএম 22 এখানে আছে। তাহলে আমার এখানে তোমার যে আনুমানিক গড় হচ্ছে সেটা হচ্ছে আমরা এটি যোগ করতে হবে। দেখো 13 16 18 মাইনাস 13 18 মাইনাস 16 মাইনাস হচ্ছে তোমার 13, মাইনাস গুলি তুমি জিরোর উপরে মাইনাস গুলি একসাথে করো। তাহলে মাইনাস গুলি একসাথে করো অর্থাৎ যোগ করো, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমার 8 6 14 আর 3 14 15 16 17 7 9 হাতে আছে 1 3 আর 1 4 47। আর প্লাস গুলি এখানে করো, এখানে দেখো প্লাস করলে 8 5 13 13 8 6 13 14 15 16 17 18 19। এই 19 তুমি যদি এখানে 47 থেকে বাদ দাও, মাইনাস 47টা হচ্ছে বড় আর 19টা হচ্ছে প্লাস, সেটা কিন্তু তুমি বাদ দিবে। 7 থেকে 17 17 হবে 17 9 10 11 12 13 14 15 16 17 8 হলে 17 হয়। এখানে তুমি দিলে 2 আছে 2 28, তাহলে মাইনাস চিহ্ন বড় যেহেতু, তাহলে আমার এই 47 থেকে প্লাস 19 বাদ দিলে মাইনাস 28 থাকছে। এখানে সামেশন হবে তোমার, দেখো সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু হচ্ছে -28। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে -28 কে এখানে আমরা পেয়েছি। এবং এইটুকু হচ্ছে তোমার সাইড নোট, এখানে আমি হিসাবটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। দেখো এখন তুমি দেখবে যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা যে আছিল কত 22, এখানে হচ্ছে তোমার 0। তাহলে এই শ্রেণীতেই মধ্য বা এই শ্রেণীতে সংক্ষিপ্ত গড় অস্তিত্ব, তাহলে তুমি এখানে লিখতে পারো যে আনুমানিক গড়, এখানে আনুমানিক গড় আমরা লিখতে পারি 65.5। দেখো এখানে আনুমানিক গড় আমরা যেটা 0 ধরেছি সেটা হচ্ছে তাপবিচ্যুতি 0, এটি হচ্ছে আনুমানিক গড়। এবং এখানে এইচ এর মান হলো তোমার 10, এইচ হলো 10 আর সামেশন এফ আর ইউ এর মান হচ্ছে -28। আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি তোমার গড় নির্ণয়ের সূত্রটি এখানে ব্যবহার করি, তাহলে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে সামেশন, আর এখানে মোট গণসংখ্যা হচ্ছে, দেখো যে মোট গণসংখ্যা হলো n = 60। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে মোট গণসংখ্যা n = 60। তাহলে গণসংখ্যা যদি n সমান যদি তোমার 60 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n সমান 60, অতএব গড়, তাহলে মোট গড় হবে এখানে a প্লাস সামেশন এফআই ইউআই গুণন এইচ বাই হচ্ছে তোমার n। এটি হচ্ছে তোমার গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখানে এ হলো আনুমানিক গড় আমরা লিখে রেখেছি, এবং এইচ হলো শ্রেণী ব্যক্তি, n হলো মোট গণসংখ্যা, আর এইচ তো শ্রেণী ব্যক্তি দ্বারা গুণ দিতে তুমি পারো। এখানে দেখো যে আমরা
65.5 এখানে লিখলাম, প্লাস আনুমানিক গড় হচ্ছে 60, আর এখানে 10 এইচ এর মান বসিয়ে দাও, এখানে সামেশন এফ আই এর মান আমি বসিয়ে দিলাম -8। তাহলে 65.5 এখানে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস তোমার 280 ভাগ হচ্ছে তোমার 60। তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো যে এখানে তুমি লিখতে পারো যে কিটা, এখানে আমি লিখতে পারি যে এখানে তুমি দেখো যে উপরে আনুমানিক 65.5, এখন আমরা 10 28 280 ভাগ হচ্ছে তোমার 60, তাহলে দেখা যাচ্ছে 4.66 আসে প্রায়। আমরা এখানে 4.6, এখানে দেখো 65.5 মাইনাস আসছে, এখানে দেখো যে এখানে আমরা 4.67 লিখতে পারি, 6.7 প্রায়। তাহলে বাদ দিলে থাকছে তোমার মাইনাস দিলে তোমার থাকছে যে এখানে 4.67, এখানে তোমার 65.5 থেকে মাইনাস দিলা 4.67, এখানে আমার হয়ে গেল 60.83 প্রায় 60. দেখো 83, আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ যে এত প্রায় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা পেয়ে গেলাম যে 60.83 প্রায়। এটি ছিল আজকের খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এখানে উত্তরটি পেয়ে গেছ। এখানে তুমি এইগুলো ভালো করে সারণীটি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পাবে বলে মনে করি। তোমরা এই সারণীগুলি ভালো করে প্রথমে মুখস্থ করবে, তারপর আর এখানে আনুমানিক গড় কোনটাতে দরকার সেটি তোমরা একটু মুখস্থ করে নিবে, তারপর দেখবে যে 2-4 বার চেষ্টা করলে ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে। আশা করি যে এখানে যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে আমি বিস্তারিত তোমাদের জন্য বলেছি, তোমরা এটি একটু দেখে নিতে পারো। এখন দেখো যে আমরা প্রথমে যে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য যে সারণী প্রস্তুত করব সেটি কিন্তু তোমরা প্রথমে শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, তাপবিচ্যুতি পূরণ, গণসংখ্যা, এখানে মনে করো গণসংখ্যা পূরণ, তাপবিচ্যুতি গুণ, যে কোনো হানে দেওয়া যাক, গণসংখ্যা আগে দাও, তাপবিচ্যুতি পরে দাও, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারবে। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য, যে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা নির্বাচন বহুভুজ অঙ্কন। তাহলে আজকে চলো আমরা এটি মুছেই নেই। দেখো যে এখানে আমরা এটি মুছে নিলাম। তোমরা দেখো অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা সেটি ভালো করে আয়ত্ত করে নিবে। এবং আমি এখন যাচ্ছি, দেখো 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। যে 3 নম্বর প্রশ্নটি হলো ঘ নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে এখানে যে গণসংখ্যা সারণী থেকে গণসংখ্যা বহুভুজ, সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এখন দেখো বা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী তুমি লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। শর্টকাট লিখতে পারো যে গণসংখ্যা বহুভুজ
অঙ্কনের সারণী। এখানে হচ্ছে শ্রেণী, ব্যক্তি, মধ্যমান, গণ সংখ্যা। এখানে আমরা সারণীটি প্রস্তুত করে নিই। দেখো দেখো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, এরপরে হচ্ছে তোমার 81 থেকে 90, 91 থেকে 100, দেখো মধ্যমান দেখো 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণসংখ্যা হচ্ছে প্রথম 6টি, এরপরে হচ্ছে 8টি, এরপরে হলো তোমার 13টি, এরপরে হচ্ছে 22টি, এরপরে হলো তোমার 22 এর পরে 5, 4, 2। এই ছিল যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। এখন আমরা যদি এই গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী আমরা প্রস্তুত করতে পেরেছি, এখন আমরা এর বর্ণনা দিব। দেখো যে বর্ণনাটি কিভাবে দেওয়া যায়, আমরা সারণীটি একটু প্রস্তুত করে নিলাম। এখন বর্ণনা হচ্ছে যে দেখো এখানে উপরে দেখো গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বর্ণনা দেওয়া গেল। এখানে যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, এখানে যদি আমরা লিখি এক্স এক্স ড্যাশ নিলাম, দেখো ওয়াই ওয়াই ড্যাশ, এদিকে হচ্ছে তোমার গণসংখ্যা, গণসংখ্যা যে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। যাক, আমরা প্রথমে সব কাগজে
এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ, এক্স অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে ও বিন্দু। এখন এটি হচ্ছে শ্রেণীর মধ্যমান 1, এখানে হলো তোমার 35.5 শ্রেণীর মধ্যমান, তারপরে হচ্ছে তোমার 45.5, এরপরে হচ্ছে 55.5, 65.5, 70, 75.5, এরপরে হচ্ছে তোমার 85.5, 95.5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবং আমরা যদি দেখি 100 হচ্ছে 105.5, এখানে 95.5 পর্যন্ত আমরা নিলাম, দেখো। আর এইদিকে এখন দেখো তোমরা যে আমরা এক্স অক্ষ বরাবর হলো শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা এবং ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর 1 একক দৈর্ঘ্য হচ্ছে 6, এখানে মনে করো 6 আছে, তারপরে হচ্ছে 8, এখানে 45.5, 55.5 হচ্ছে 13, 8 5 ধরো এখানে 13, এখন 13, 22 হচ্ছে 65., এখানে হচ্ছে মনে করো 22, তাহলে 75 হচ্ছে তোমার 5, এখানে দিলাম 5, তারপরে 4 হচ্ছে এইখানে, 2 হচ্ছে এইখানে। এখন আমরা যদি এগুলি রেখা টেনে যোগ করি তাহলে দেখো যে এর আকৃতি এরকম হয়। তাহলে গণসংখ্যা বহুভুজ এখানে আমরা অঙ্কন করতে পেরেছি। এটুকুকে তুমি কালা করতে পারো বা এইভাবে রাখতে পারো। এখানে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি। দেখো চিত্রটির আকৃতি বা নমুনা এরকম হতে পারে, অর্থাৎ অনেকগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র। এখানে গণসংখ্যা বহুভুজ দেখানো হলো। বর্ণনা দেখো যে আমরা প্রথমে এক্স অক্ষ এফসিসি বা এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা এবং সব কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ঘনসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। এখানে আমরা সব কাগজের
শর্ট কাগজে তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম। প্রথমে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স এবং এক্স ড্যাশ অঙ্কন করেছি। এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই উলম্ব রেখা বা ওয়াই অক্ষ ওয়াই ড্যাশ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ঘনসংখ্যা নিয়ে শর্ট কাগজে প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে ঘনসংখ্যা বহুভুজ অঙ্কন করা গেল। আশা করা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমার আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। তার আগে আমি তোমাদের বলতে চাই যে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।